लगभग आजादी के 77 साल बाद आपराधिक न्याय प्रणाली, हमारी क्रिमिनल जस्टिस सिस्टम पूर्णतया स्वदेशी हो रही है और भारतीय इथोस के आधार पर ये चलेगी। 75 साल के बाद इस कानूनों पर विचार हुआ और ये कानून जब आज से हर थाने में अपना काम करना चालू करेंगे, तब अंग्रेजों के बनाए हुए कानून निरस्त होकर भारत की संसद ने बनाए हुए कानून आएंगे। दंड की जगह न्याय लेगा, देरी की जगह स्पीडी ट्रायल और स्पीडी जस्टिस मिलेगा। और पहले सिर्फ पुलिस के अधिकारों की रक्षा की गई थी, अब पीड़ितों के अधिकारों की रक्षा और जो कंप्लेनेंट है इसके भी अधिकारों की रक्षा करने का काम होगा। नमस्कार, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। 1 তারিখ থেকে চালু হয়ে গেল নতুন ফৌজদারি আইন। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি এই আইন অনেক বেশি ভারতীয়। আমাদের যে কলোনিয়াল হ্যাংওভার ছিল, নতুন আইন তার থেকে অনেক বার করে এনেছে। এখানে যা কি আইন যাদের জন্য, যে সমস্ত মানুষ তারা এবার গিয়ে সরাসরি আইনের দরবারে তারা অনেক তাড়াতাড়ি তারা সুযোগ পাবেন। তাদের জন্য যে কোনো এফআইআর হোক বা যে গিয়ে রিলিফ পাবেন অনেক বেশি। সত্যি কি তাই? আবার যারা বিরোধী তারা বলছেন নতুন আইন পুলিশি রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, পুলিশের হাতে অভূতপূর্ব ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে এবং একটা পুলিশ স্টেট কি চাইছে কেন্দ্র। আমরা আজকে এই সব নানা বিষয়ে আলোচনা করব এবং আমরা এমন একজনের সাথে আলোচনা করব যিনি একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজির পদে ছিলেন, আবার যিনি একই সঙ্গে মানবাধিকার কমিশনের অ্যাক্টিং চেয়ারম্যান এবং কমিশনের মেম্বার হিসেবেও কাজ করেছেন। কারণ অনেক মানবাধিকার সংগঠন বলছে যে এই যে বললাম পুলিশি রাষ্ট্রের কথা, সেই পুলিশি রাষ্ট্রের দিকে কেন্দ্র নিয়ে যাচ্ছে। সত্যি কি তাই? আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। দাদা, আমাদের চ্যানেলে অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। নমস্কার মিস্টার কালী, আমি প্রথমে আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি যে আপনি আমার মতন একজন ব্যক্তিত্বকে, এটা আমি মনে করি নগণ্য ব্যক্তিত্ব, আপনারা এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে আহ্বান জানিয়েছে। যা দর্শক বন্ধুদেরও আমি নমস্কার জানাচ্ছি। আর আমাকে যা প্রশ্ন করা হবে আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটা জাস্টিস করা যায় তার জন্য আমি সচেষ্ট থাকব। প্রথমত আমার যেটা মনে হচ্ছে যে আজকে যদি আপনি রাজ্য পুলিশের ডিজির পদে থাকতেন তাহলে তো আর কি এই আইন আপনাকে অনেক শক্তিশালী করে দিত। যে সুবিধাই হতো যে আজকে ধরুন আমরা যেটা দেখি, পুলিশ যখন কাউকে গ্রেপ্তার করে সেটা সর্বাধিক 14 দিন থাকতে পারে, সেটা বেড়ে গিয়ে হলো 60 দিন, কোনো সময় 90 দিন। ফলে আপনার হাতে তো অত্যাধিক পাওয়ার। আজকে যদি আপনি ডিজি থাকতেন আপনার তো খুব ভালো লাগতো যে ঠিক আছে এবার সবাইকে ঘাড়, যদি বলি আমাদের ভাষায়, সবার ঘাড় মটকে দেওয়া যাবে সাংবাদিকদের ভাষায়। কিভাবে দেখছেন এটা? ব্যাপারটা হচ্ছে যে আমি রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। কেন আপনি বললেন, প্রথম যখন আপনার সম্ভাষণ শুরু করলেন তখন বললেন যে শাসক দল এই বলছে, বিপক্ষ এই বলছে, প্রতিপক্ষ এই বলছে, ইত্যাদি প্রভৃতি। ওর মধ্যে আমি না গিয়ে আমি সোজাসাপটা একটা বিশ্লেষণ করতে চাইছি। এই যে নতুন আইনগুলো হয়েছে, প্রথম কথা এটা হচ্ছে এই ন্যায় সংহিতা কথাটা বলা আমার মনে হয় না খুব একটা সঠিক। কেন, আফটার অল আপনি দ্বন্দ্বিত করছেন। আপনি একটা অপরাধ করলেন, মনে করুন আমি একটা অপরাধ করলাম, কাউকে চড় মারলাম, তা তার দণ্ড কি সেটা ওখানে লেখা আছে। সুতরাং এটা ন্যায় কি করে হবে আর দ্বন্দ্বিত কি করে হবে, এটার পার্থক্যটা আমি ঠিক বুঝতে পারলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তো মনে করছি যে এটাতে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ খুব একটা চেঞ্জ হয়নি। যে প্রিন্সিপালসে বেস করে 1860 সালে ম্যাকলে সাহেব
ইন্ডিয়ান পেনাল কোড করেছিলেন সেই প্রিন্সিপাল গুলোই রয়ে গেছে, তার মধ্যে কোনো ফারাক আসেনি। এবার আপনার মূল প্রশ্ন যেটা, যে পুলিশকে অজস্র পাওয়ার দেওয়া হয়েছে, এখানে আমার কিন্তু একটু রিজার্ভেশন আছে। এখানে আমি দেখছি যে টাইম টু টাইম মাননীয় সুপ্রিম কোর্ট যে অর্ডার্স গুলো অ্যারেস্ট সম্বন্ধে করেছিল, সেই অর্ডার্স গুলো ওরা কোডিফাই করেছে, কোডিফাই করে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, একটা আইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু একটা জায়গায় আমার মনে হচ্ছে একটা বিশাল গ্যাপ এসে গেছে, সেটা হচ্ছে পুলিশ রিমান্ড এবং জুডিশিয়াল কাস্টোডিয়াল রিমান্ডে। এখানে আগে যেটা বলা হতো যে ইন এনি কেস 14 দিনের বেশি পুলিশ কাস্টাডিতে কেউ কাউকে রাখবে না, সেখানে এখন যা আমি পড়ে দেখলাম আইনটা, আমার মনে হচ্ছে এমন ভাবে ওয়ার্ডিংটা আছে যেটা 60 দিনও রাখা যায়, আবার 90 দিনও রাখা যায়, ম্যাজিস্ট্রেটের আপনার ইচ্ছার ওপরে, ম্যাজিস্ট্রেটের ডিসক্রিশনের। কারণ এটা তো বাঞ্ছনীয় নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এর আগে আপনার মাননীয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টের অনেক অর্ডার ছিল যে আপনার 14 দিনের বেশি কখনোই পুলিশ কাস্টাডিতে রাখা যাবে না, এবং সেটাকে ভেঙে ভেঙে দিতে হবে। তা এখন আমি জানি না যে এই জিনিসটা আবার ফার্দার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে কি হবে না, এটা আমাদের পরবর্তীকালে দেখতে হবে। কারণ আমি যেটা আগে যেটা বলা সেটা হচ্ছে এই পুলিশ কাস্টডিতে থাকার সময় আমরা দেখেছি অনেক খবর এসেছে, আর আপনি মানবাধিকার কমিশনে দীর্ঘদিন আপনি দায়িত্ব সামলেছেন, যে মানবাধিকার সংগঠনগুলো বলতো এই পুলিশে যখন কাস্টডিতে থাকে প্রচুর মৃত্যুর ঘটনা ঘটেছে, মারা হয়েছে। ফলে এই একটা আশঙ্কা কি থেকে যায় না যে আর কি আমাদের এখানে যে চাপ দিয়ে সাক্ষ্য বার করার, চাপ কথা বার করা, সেই সম্ভাবনা, এবং যেটা বললাম যে অন্যতম যেটা বলছে যে পুলিশি হেফাজতে প্রচুর মৃত্যুর ঘটনা ঘটে। হ্যাঁ, এটা আপনার কিন্তু খুব ভ্যালিড প্রশ্ন। আমি এই সম্বন্ধে একটা কথা বলতে চাই। আহ, আমার যখন টেনিওর ছিল মানবাধিকার কমিশনে, এই জিনিসটা নিয়ে আমি স্টাডি করেছিলাম, এবং ব্রিটিশ যে লটা পিএসিই, পেস অ্যাক্ট বলে, পুলিশ অ্যান্ড ক্রিমিনাল এভিডেন্স অ্যাক্ট, সেই আইনের মধ্যেই লেখা আছে যে কোনো অপরাধীকে আপনার 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে, এবং ওদের আইনে নিয়ম আছে যে এভরি 6 আওয়ার্স যে আইও আছে সে স্টেশন হাউস অফিসার অর্থাৎ ওসি কে একটা রিপোর্ট দেবে যে তদন্ত করে সে কতটা ওর অপরাধ পেলো। এবার যদি মনে করুন 6 ঘন্টা পরে ও বললো আমি কিছু পেলাম না, ওকে আরো 6 ঘন্টার টাইম দেওয়া হবে। 12 ঘন্টার পরে যদি ও দেখে যে অপরাধীর বিরুদ্ধে কোনো সাক্ষী সবুত পেল না, তখন বাধ্যতামূলক ভাবে ওখানকার যে এসপি অথবা ওখানকার অফিসার ইনচার্জ ওকে ছেড়ে দিতেই হবে, তাকে কোর্টে পাঠানোর দরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানকার যে লক আপ অফিসার হয়, হি ইজ নট আন্ডার দি অফিসার ইনচার্জ, হি ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি, একদম টোটালি ইন্ডিপেন্ডেন্ট। এবং ওদের ওখানে যদি লক আপে কাউকে ঢোকানো হয়, তা কারুর অর্ডারে, উইদাউট দি পারমিশন অফ দি লক আপ সার্জেন্ট, ওখানে বলে লক আপ সার্জেন্ট বলে, উইদাউট হিজ পারমিশন এটা বের করতে পারে। আমি এইরকমই একটা সাজেশন তদানীন্তন যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তাকে আমি দিয়েছিলাম, এটা আমার স্পষ্ট মনে আছে, 2017 সালে আমি দিয়েছিলাম, এবং আমি ডিটেলস লিখেছিলাম যে এই কারণে এই জিনিসটা হচ্ছে, এবং আমার মনে হয় এরকম আইনি চেঞ্জ করলে জিনিসটা বোধহয় সুবিধাজনক হবে এবং কাস্টোডিয়াল ডেথের কেসগুলো অনেক কম হবে। তো আনফরচুনেটলি এই নিয়ে কোনো ফার্দার, দুবার ওনাকে রিমাইন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু ফার্দার কিছু প্রোগ্রেস হয়নি এই বিষয়ে। তার মানে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যেটা আমি আরেকটু অ্যাড করতে চাইছি, মানবাধিকার কমিশনে থাকাকালীন দুটো কাস্টোডিয়াল ডেথের কেস আসে, সেখানে যখন আমরা রেকমেন্ডেশন দিই আমরা দেখি যে ওসিদের ক্ষেত্রে অনেকটা গাফিলতি আছে যার জন্য হয়। তখন ওটাকে ফার্দার রিসার্চ করে দেখা গেল যে সিআরপিসি তে অথবা পুলিশ রেগুলেশনে কোথাও কিছু লেখা নেই যে ওসিদের কি দায় দায়িত্ব হবে যখন একটি অ্যাকিউজ পার্সন কাস্টাডিতে থাকে। তা আমরা তখন রাজ্য সরকারকেও বলেছিলাম যে আমরা এই সম্বন্ধে একটা ডিটেল রুলস এন্ড রেগুলেশন করে দিতে চাইছি,
যাতে ওসিদের দায় দায়িত্বটা বাড়ুক এবং এরকম কাস্টোডিয়াল ডেথ না হয়। কিন্তু এখনো অব্দি বোধহয় আমার যতদূর জানি, হ্যাঁ, আপনারা আমি তাই ভালো জন্যই বলতে বলছি পারেন। দাদা, দেখুন আমরা এইটা আমরা আর কি অন্য এতে না গিয়ে তার মানে একটা সম্ভাবনা আছে কাস্টোডিয়াল ডেথ, যার কি যেখানে পুলিশি হেফাজতে আপনি সেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যে যদি কাস্টডির পরিমাণ সেখানে 60 দিন বা 90 দিন রাখা যায়। আমার দ্বিতীয় যেটা, সেটা নতুন যেটা বলছে সেটা হচ্ছে হ্যান্ডকাফ, সেটা তো উঠে গিয়েছিল সুপ্রিম কোর্টের রায়ের পর, কিন্তু সেটা আবার ফিরে এলো। সেটা কি একটা চাপ নয়? যারা আর কি গ্রেপ্তার হচ্ছে, সেটা পুলিশেরও তো অধিক ক্ষমতা নয়? সেটা দেখুন আছে, কিন্তু বা মাননীয় সুপ্রিম কোর্টের তো অর্ডার আছে যে হ্যান্ডকাপ করা যাবে না। হ্যান্ডকাপ অনলি, আমার যতদূর মনে পড়ছে, যে ডেঞ্জারাস আসামি যেরকম টেররিস্ট ফেররিস্ট তাদের ক্ষেত্রেই হুম। করা যায়। তো এটা যদি হ্যাঁ, হয় পরবর্তীকালে সুপ্রিম কোর্টে আবার লোকেরা যাবে, গিয়ে বলবে, অর্ডার নিয়ে আসবে। এগুলো তো অপশন গুলো রয়েই গেল আমাদের কাছে, রয়েই গেল যে হ্যাঁ, তারপর এটাতে মানবাধিকার হনন হচ্ছে। হ্যাঁ, তারপরে যেটা আছে, ধরুন কেউ যদি বিদেশ থেকে আসে বা কোনো জায়গায় যদি তার আর কি জানা যায় যে তার কারোর সঙ্গে বৈঠক করেছে বা করেছে, তো পরের কথা, সেটা যদি পুলিশ মনে করে করেছে কারো একটা দেশ বিরোধী শক্তির সঙ্গে, তাহলেই তো তাকে গ্রেপ্তার বা গ্রেপ্তার করতে পারে নাকি? হ্যাঁ, এটা এটা সঠিক বলেছেন। এটা একটা নতুন ধারা ওরা এনেছে এবং বলেছে যে অন সাসপিশন, অর্থাৎ হুম। আমি মনে করুন বিদেশে গেলাম, এবার হঠাৎ আমি ফেরত এলাম, আমি ভারতের নাগরিক, এবং পুলিশের কে কেউ গোপন খবর দিল যে ওখানে গিয়ে খলিস্তানিদের সঙ্গে কথাবার্তা হ্যাঁ, বলেছে, মিটিং কি করেছে। টাকা করে। হ্যাঁ, এবার বিদেশে কি হলো না হলো তার তো প্রমাণ চট করে পুলিশ পাবে না, কিন্তু পুলিশের কাছে একটি সুযোগ দিয়ে দেওয়া হলো যে অন সাসপিশন আমাকে অ্যারেস্ট করতে পারে এই গ্রাউন্ড। এটা কিন্তু তার মানে আগে ছিল না, এটা তার মানে কিন্তু আগে ধরুন, ছিল। আমার আর কি দর্শকদের বোঝার সুবিধার জন্য আমরা আহ, যেটা খবরে আর কি বেরিয়েছে যে কেজরিওয়াল বিদেশে গিয়ে আহ, আহ, যারা বলা হচ্ছে খালিস্তানিদের সঙ্গে মিটিং করেছেন, তাই তো? সেটা প্রকাশ এসেছে, সেটা উনি যখন আমেরিকায় গিয়েছিলেন, কানাডাতে গিয়েছিলেন। ফলে আবার কি সেই এতে এখন কেজরিওয়াল জেলে আছে, সিবিআই ইডি, আমি এটা পাশে সরিয়ে রেখে, তাহলে এই ইস্যুতে আর কি এখন কি হঠাৎ করে গিয়ে পুলিশ গিয়ে কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারতো, দিল্লি পুলিশ, যদি এই লটা না না, সামনে রেখে? আগে আগে সেটা ছিল না। আগে স্পেসিফিক ক্রাইমে ইনভলভ হতে হবে, না, হতে আমি হবে, এখন বলছি এগুলো আগে। এই, বিদেশে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে তো অতটা আমরা মাথা ঘামাতাম না। হ্যাঁ, না, তো এখন যে কিন্তু নতুন আইন হয়েছে, হ্যাঁ, সেই আইনে নতুন কি আইন গ্রেপ্তার হয়ে করতে গেছে। পারতো? হ্যাঁ, সেই আইনে কি গ্রেপ্তার করতে পারবে এখন? এখন পারবে, এখন পারবে, এখন হ্যাঁ, পারবে, এখন। ওই যে ছবিগুলো যেগুলো প্রচার হচ্ছে যে উনি বিদেশে গেছিলেন, সাহায্য নিয়েছিলেন খালিস্তানিদের, ফলে সেখানেও গ্রেপ্তার করা যাবে, এটাই আবার বোঝার। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, অন মিয়ার সাসপিশন, অন মিয়ার সাসপিশন। হ্যাঁ, ওই তো সাসপিশনেই তো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সাসপিশনেই গ্রেপ্তার করে, এটা তারপরে কিন্তু দেখুন এসে। আমরা এই যেটা সাংবাদিক হিসাবে আমার যেটা জানার, যে সিডিশন ল, তো সিডিশন কথাটা উঠে গেছে, সেরকম কিছু নেই। কিন্তু বিষয়টা ডেফিনেশনটা এত বড় হয়ে গেছে যে কারো সার্বভৌমত্ব, সেটা যদি আঘাত করা যায় রাষ্ট্রের, তাহলেই গ্রেপ্তার করা যাবে, সেটা পুলিশের হাতে ক্ষমতা। ফলে আমি কতটা কথা বললে, মানবাধিকার কর্মীরা কতটা কাজ করলে, বা যারা ধরুন বিরোধী রাজনৈতিক দল কতটা বললে যে দেশের সার্বভৌমত্ব ক্ষতি হবে না, সেটা বুঝবো কি করে? তাহলে তো ধরুন আমি একটা দেখুন, কথা বললাম, হঠাৎ এইগুলো করে মনে, এইগুলো যে ন্যায় সংহিতা আছে এখানে, আগে কি করেছিল, যখন ব্রিটিশ আমলে আহ আইনটা তৈরি করেছিল, প্রত্যেকটা যে অফেন্স আছে সেখানে বলে দিয়েছিল ইনগ্রেডিয়েন্ট বলে, ওরা একটা কথা ইউজ করেছিল। হুম, ইনগ্রেডিয়েন্ট মানে যেরকম চুরি, চুরিতে ওরা 5টা কি 6টা ইনগ্রেডিয়েন্ট দিয়েছিল, যে আমার জিনিস হতে হবে, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, তার থেকে একটা আনলফুল গেইন অথবা আনলফুল লস হতে হবে ইত্যাদি। মানে প্রত্যেকটা জিনিস, কি কি জিনিস থাকলে সেই হুম, অফেন্স হয়। ইদানিং কালে হ্যাঁ, যেটা ন্যায় সংহিতা, সে ইনগ্রেডিয়েন্টস এর খুব একটা ভালোভাবে ডেফিনেশন দেয়নি, যার জন্য এইসব হুম। কনফিউশন অ্যারাইভ করছে। আমার দৃঢ় আচ্ছা, ধারণা হ্যাঁ, এই নিয়ে বোধহয় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জড হবে, এবং সেখান থেকে একটা ক্লারিফিকেশন ডেফিনেটলি আসবে যে এই সব করলে কি হয়, কোনটা করলে কোনটা সার্বভৌমত্ব নষ্ট হয়, এগুলো ডিটেলস অ্যানালিসিস আসবে। আরেকটা বলছে যে যখন যে অ্যারেস্ট মেমো যদি না থাকে, তাহলে কি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? এটা কি পুলিশকে চাপে রাখা যাবে অ্যারেস্ট মেমো নিয়ে, যদি অ্যারেস্ট মেমো ঠিকভাবে ইস্যু না দেখুন, হয়? অ্যারেস্ট হয় না, পুলিশের বিরুদ্ধে তো অ্যাকশন নেবার কোনো প্রভিশন নেই।
তবে আমার দীর্ঘদিনের যে মানবাধিকার কমিশনের মানে অভিজ্ঞতা আছে, আমি দেখেছি ইন্সপেকশন মেমো, অ্যারেস্ট মেমো ঠিকভাবে লেখা হয় না, এবং পরবর্তীকালে এটা ম্যান্ডেটারি যে ম্যাজিস্ট্রেটের কোর্টেতে যখন একে প্রডিউস করা হবে সিজেএম কোর্টেতে, তখন হুম। এই অ্যারেস্ট মেমো দেখতে হবে ম্যাজিস্ট্রেটকে। সেখানে যদি কোনো গাফিলতি থাকে, ম্যাজিস্ট্রেট ক্যান টেক অ্যাকশন। কিন্তু এই বিষয়ে এই আইনটা টোটালি সাইলেন্ট। পুলিশের বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নিতে পারে ফর রং ফিলিং অফ হুম। অ্যারেস্ট মেমো এটসেট্রা, এই সম্বন্ধে টোটাল সাইলেন্স আছে এবং কোনো কিছু বলার নেই। আচ্ছা, সিমিলারলি আমরা আরেকটা কথা, যে ফলস কেস যেটা বলা হয়েছে, ফলস কেস হুম, ফলস করলে কেস, একদম পুলিশ তাই। যদি ফলস কেস করে তাহলে কি পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেবে? সেটাও আমার মনে হয় না ওখানে আছে আমরা স্পেশাল যেরকম কিছু। বলছি, দেখুন যেটা বলা হচ্ছে যে পুলিশের হাতে অধিক ক্ষমতা দেওয়া হলো, কিন্তু যেটা আইনে আছে সেটা পুলিশ কোথায়? সেটা তো জেলা শাসকের হাতে অধিক ক্ষমতা দেওয়া হলো, কারণ যারা ওসি তারা তো জেলা শাসককে জানাবে, তারা তো পুলিশ সুপারকে জানাবে না। তাহলে পুলিশই আর কি বলা এইটা হচ্ছে পুলিশ। এইটা একটা ডেফিনেটলি এটা একটা নতুন একটা ডাইমেনশন এসছে। এখানে বলা হয়েছে যে এভরি ওসি অফ দ্য পুলিশ স্টেশন, ল্যাঙ্গুয়েজটা ইংরেজিতেই আছে, ওরা কিন্তু হুম। হিন্দি কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখেনি, আইনটা পুরোটাই ইংরেজিতে আছে। হ্যাঁ। যদিও একটা ইংরেজি নাম বাংলা হিন্দি নাম দিয়েছে, কিন্তু পুরো আইনটাই ইংরেজিতেই লেখা আছে। ওরা বলছে যে যদি কোনো আসামিকে উইদাউট ওয়ারেন্ট পুলিশ অ্যারেস্ট করে, তখন ওসি বাধ্যতামূলক ভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাবে যে আমার থানায় আমি অমুক 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 লোককে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করেছি। এটা কিন্তু আগে এই প্রভিশনটা ছিল না। দ্বিতীয় কথা, যেটা আরেকটা জিনিস হয়েছে এখানে, এই নতুন প্রভিশন হয়েছে যে এসপি দের বলেছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করা যাবে বাই এ গভর্নমেন্ট নোটিফিকেশন। এবার এটাও বলে দিয়েছে আইনেতে যে অল স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উইল বি আন্ডার দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অর্থাৎ হুম। এসপি, কমিশনার অফ পুলিশ ইত্যাদি যারা যারা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হবে, সবই লোকাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে ফাংশন করবে। এটাই হ্যাঁ। এই মতটা বেরোয়। এবার এইটা নিয়ে কি ভাবনা চিন্তা করবে সেটা তো প্রশাসনই বলবে, যে কি চেঞ্জ করা যায় কি না চেঞ্জ করা যায়, এবং প্রশাসনিক নিশ্চয়ই অসুবিধা কিছু হবে। তাহলে তো কমিশনার অফ পুলিশ করার দরকারই ছিল না, যদি না, তাহলে এটাই তো মান্যতাই দেবে না। উদ্দেশ্য। আজকে হ্যাঁ, ওসি যদি ডিএমকে রিপোর্ট পাঠায়, তাহলে কমিশনার পুলিশের মান্যতা কোথায়? না, কোনো মান্যতা থাকবে না, কোনো মান্যতা হ্যাঁ, থাকবে যদি আমরা কলকাতার পুলিশ কমিশনারকে, তাহলে কার কাছে দিতে হবে? ডিভিশনাল কমিশনারের কাছে ওরকমই কিছু রিপোর্ট। করতে হবে। ওরকমই কিছু হ্যাঁ। করতে হবে, যে ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ ক্যালকাটা হবে, ওর কাছে হ্যাঁ, রিপোর্ট করবে। ওর কাছে রিপোর্ট করতে হবে। আর হ্যাঁ, একটা যেটা আছে, সেটা আরেকটা যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সেনাবাহিনীর হাতে অত্যাধিক ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, যে ক্ষমতাটা ছিল না। সেটা কিরকম ভাবে দেখছেন? কারণ আমরা দেখুন, জানি সেনাবাহিনী। সেনাবাহিনীর বিরুদ্ধে ডেফিনেটলি একটা এখানে একটু ইলাবোরেট করতে চাই। দু রকম জিনিস হ্যাঁ। আছে। একটা হচ্ছে আর্ম ফোর্সের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, সেটা হ্যাঁ। উপদ্রুত অঞ্চলগুলোতে আছে, যেমন মণিপুর, নাগাল্যান্ড, এইসব জায়গাগুলোতে ওটা জম্মু কাশ্মীর ইউজ করায়। সেখানে একটা অজস্র ক্ষমতা আছে, তা আমি সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করতে চাই না, কেন এই হ্যাঁ। প্রোগ্রামটা আফসাস সম্বন্ধে নয়। এবার এই যেটা প্রসিডিওরাল কোড যেটা বলা হচ্ছে, যেটা ন্যায় সংহিতা এরা নাম দিয়েছে, সেখানে একটা নতুন সেকশন দেখছি, যে কোনো যদি রায়াটাস সিচুয়েশন হয় এবং সেনাবাহিনীকে ডাকা হয় ইন এড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে সেনাবাহিনীর কাছে একটা স্পেশাল ক্ষমতা দেওয়া হয়েছে। যে হুম। নর্মালি আগে যেটা ছিল, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটের আন্ডারে ফাংশন করবে, উইদাউট ম্যাজিস্ট্রেট তারা মুভ করবে না। কিন্তু এখানে বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট যদি না থাকে ওই জায়গায়, তাহলে সেনাবাহিনী যে কোনো অ্যাকশন নিতে পারে, ইনক্লুডিং রিসর্টিং টু ফায়ারিং, অ্যারেস্ট এটসেট্রা এটসেট্রা। তবে হ্যাঁ, অবশ্যই এটাও বলা হয়েছে যে সেটা তখন পরবর্তীকালে ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট করবে, কিন্তু তৎক্ষণাৎ সে উইদাউট দি অ্যাবসেন্স অফ ম্যাজিস্ট্রেট অ্যাকশন নিতে পারে। এইটাই বলা হয়েছে। এটা আমার মনে হলো এটা একটা নতুন ডাইমেনশন দেওয়া হয়েছে, যেটা নাকি সেনাবাহিনী যে কোনো, মনে করুন কোনো কমিউনাল দাঙ্গা হলো, এবার হুম। অনেক সময় দেখা যায় সেনাবাহিনীকে ডাকা হলো,
সেখানে সেনাবাহিনী যদি ইন্ডিপেন্ডেন্টলি মুভ করে, ম্যাজিস্ট্রেট না থাকে, তাহলে সেনাবাহিনী নিজের মতন করে অ্যাকশন নিতে পারে। এটা আমার মনে হয় খুব একটা বাঞ্ছনীয় নয় আমার মতে। কিন্তু যখন সরলীকরণের কথা অমিত শাহ বলেছেন, বলছে এটা অনেক ভারতীয়ত্ব করা গেছে এবং আইনটাকে অনেক ইজি করে দেওয়া হয়েছে জনগণের সুবিধা। ধরুন এফআইআর করতে পারবে, মহিলাদের বাড়িতে এসে বয়ান নেওয়া হবে, প্রত্যেকটা ভিডিও রেকর্ডিং হবে। সেটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, ইএফআইআর করাটা খুব একটা নতুন জিনিস নয়। এটা এই পদ্ধতিটা 2010 সাল থেকেই চালু হয়েছিল। যখন ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী চিদাম্বরম ছিলেন, তখন ওই সিসিটিএনএস বলে একটা প্রোগ্রাম হয়েছিল। সেই সিসিটিএনএস এর প্রোগ্রামে ইএফআইআর কথা লেখাই আছে এবং ইএফআইআর এর প্রভিশনটা আছেও। এবার সেই ইএফআইআরটা এবার সেটাই ওরা কোডিফাই করেছে। এটা কোনো নতুন জিনিস আমার মতে নয়। তবে মহিলাদের ব্যাপারটা ঠিকই আছে, মহিলাদের কাছে এসে করবে এবং বাস্তবায়িত কত দূর হয় সেটাই হচ্ছে কথা। কেন একটা তার জন্য বিরাট ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে হবে এইসব জিনিসের জন্য। একটা সে বর্তমানে থানাগুলোর যা অবস্থা, তাদের ম্যান পাওয়ারের যা অবস্থা, এইটা কি কোপ আপ করতে পারবে? এটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যতক্ষণ না একটা ইনফ্রাস্ট্রাকচার। এটা আমি কিছুদিন আগে প্রেসেতে দেখলাম, 2-3 দিন আগে আমাদের মহামান্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কলকাতায় এসেছিল। তো ওনাকে যখন এই প্রশ্নটা করা হয়, উনি একটাই কথা বললেন যে হ্যাঁ, উদ্দেশ্যটা খুব ভালো, ঠিকই আছে, কিন্তু যতক্ষণ না ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করছে, যতক্ষণ না ইনস্টিটিউশনাল চেঞ্জেস হচ্ছে, ততক্ষণ এইসব জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা খুব ডিফিকাল্ট হবে। এটা উনি কিন্তু হ্যাঁ, অবজারভেশন একটা দিয়েছে। তার মানে ধরুন আজকে থেকে যে সমস্ত ধরুন আর কি অপরাধ হবে, তাহলে আজকে থেকে নতুন ফৌজদারি আইন অনুযায়ী তাদের লিপিবদ্ধ করতে হবে। তার মানে যারা থানায় আছে তাদের একটা হচ্ছে আজকে 1 তারিখ থেকে একরকম, আর 30 তারিখ পর্যন্ত যা হয়েছে একরকম। তার মানে প্যারালাল দুটো এতেই তাদের আর কি তদন্ত চালিয়ে যেতে হবে, তাই তো? নিশ্চয়ই। এটা আইনটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট নেবে না। হ্যাঁ। অর্থাৎ যা কিছু 30শে জুন 2024 অবধি ঘটনা ঘটেছে সেটা হ্যাঁ। পুরনো আইনেই হবে। এবং হুম। 30শে জুনের পর থেকে 1 তারিখ থেকে, অর্থাৎ মধ্যরাত থেকে এই আইনটা চালু হয়ে গেল, নতুন আইন। তো নতুন আইনে তদন্ত করতে হবে। এই আইনে যেটা এখন মুশকিল হবে, যে একটা বিরাট ট্রেনিং এর দরকার হবে হুম। পুলিশের, প্রশাসনের বিভিন্ন, এবং কি ম্যাজিস্ট্রেটদেরও ট্রেনিং এর দরকার হবে যে এই আইনটা কি লাগু হলো। কেন আপনাকে একটা কথা বলি, সদা পরিচিত আমরা জানি 302 ধারা হচ্ছে মার্ডারের ধারা। এবার এই আইনে কিন্তু 302 নয়, সেটা হুম। 140 হয়ে গেছে। এবার আপনি যদি বলেন ওকে 140 ধারা অ্যারেস্ট করেছেন, তখন মানুষ একটু হকচকিয়ে যাবে যে এই 140 ধারাটা আবার কি এলো। তারপরে আর একটা জিনিস আপনাকে বলি, 125 সিআরপিসি, এটা আপনারা ভালোভাবেই জানেন যে এটা হুম। মহিলাদের মেনটেনেন্সের জন্য। যদি স্বামী পরিত্যক্তা হয় এবং স্বামী ওকে না দেখে, তাহলে তারা ম্যাজিস্ট্রেটের কোর্টে গিয়ে খোরপোশ আদায় করতে পারে। কিন্তু এখন আর 125 নয়, ওটা কোথায় 141 না কি হয়ে যায়। এবার হুম। 144 ধারা, এটাও কিন্তু বদলে গেছে। 144 ধারা আর এখন 144 বলবে না। এইসব জিনিসগুলো সড়গড় হওয়ার জন্য ম্যাজিস্ট্রেটদের, উকিল বাবুদের এবং পুলিশ কর্তৃপক্ষদের, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সড়গড় হতে হবে। এ না করলে, এটা ট্রেনিং এর দরকার, বিরাট ট্রেনিং এর দরকার। এটাতে কনফিউশন অবধারিত, এবং it will take some time, at least 6 months to 1 year, to completely uh, মানে appreciate the new sections of law and the new law. এটা ডক্টর আমার মুখার্জি, মত। আমার শেষ প্রশ্ন, আপনি এতক্ষণ যেটা বললেন একটা অংশ ছাড়া আপনি আর কি পুলিশের জায়গাটা বললেন যে পুলিশের ক্ষমতা বাড়লো, কতটা বাড়লো, কি অসুবিধা সুবিধা। এবার আমার শেষ প্রশ্ন যে আপনি মানবাধিকার কমিশনের অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে বা দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা হিসাবে কি দেখছেন যে কোন কোন জিনিসগুলো যে আগামী দিন যে মানবাধিকার কমিশন বা মানবাধিকার কর্মী তাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে, এটা বা আম জনতার মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে, সেটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, কোয়ান্টিটেটিভলি কোয়ালিটেটিভলি খুব একটা কিছু চেঞ্জ হয়নি। আগেও যা প্রবলেম গুলো ছিল, এখনো তাই প্রবলেম গুলো থাকবে।
আর আমি আপনাকে বলছি যে এই যে পুলিশ কাস্টাডির ব্যাপারটা, এটা কিন্তু একটা বিরাট ঘোরপেঁচে জিনিস হবে। এখন আমি যেটা শুনেছি, যখন বহু সিনিয়র অ্যাডভোকেটসরাও বলেছে এবং আমারও নিজের মত, যে এই যে পুলিশ কাস্টাডি, আমি মনে করুন মিস্টার এক্স কে আহ, এর কাছে আদালতের কাছে দরখাস্ত করলাম যে ওকে আমাকে 10 দিনের পুলিশ কাস্টাডি দিই। ও আমি 10 দিন স্বচ্ছন্দে পেয়ে গেলাম, পুলিশ কাস্টাডি নিয়ে এবার আমার যা কিছু করার আমি করলাম, করে এবার ও ও জুডিশিয়াল কাস্টাডিতে চলে গেল। আবার আমি 1 মাস পরে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে হাজির হলাম, হুজুর দেখুন আমি হুম। তো মাত্র 10 দিন নিয়েছি, আমাকে 60 দিন অবধি আমি নিতে পারি, আবার আমায় 10 দিন দিন। এরম করে আপনি যে কোনো লোককে 10 দিন 10 দিন 10 দিন করে 60 দিন নিতে পারেন, ভেঙে 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 ভেঙে, ইভেন ইফ হি ইজ ইন জুডিশিয়াল কাস্টাডি, যেটা আগে হুম। করা হতো না। একবার জুডিশিয়াল কাস্টাডিতে চলে গেলে আর পুলিশ কাস্টাডি দেওয়া হতো না। এবার কিন্তু সেই স্কোপটা এসে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা আগে আমি বললাম, যে অ্যারেস্ট মেমো যদি ঠিক মতন না লেখে, তারপরে পুলিশ কাস্টাডিতে মারধর করে, তো কিছু রেমেডি নেই, কিন্তু এটা কিন্তু খুব করা উচিত ছিল। এবং পুলিশ কাস্টাডিতে পুলিশম্যানের কি দায় দায়িত্ব হবে, ওসির কি দায় দায়িত্ব, সেটা লিপিবদ্ধ করা উচিত ছিল এই আইনে। সেটা আনফরচুনেটলি করা হয়নি। এটা কিন্তু মানবাধিকার কর্মীদের দেখা উচিত, ওদের এটা সম্বন্ধে বিবেচনা করা উচিত এবং এই সম্বন্ধে ওয়াকিবহাল করা উচিত কর্তৃপক্ষ। আমাদের সময় প্রায় শেষ। আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ মিস্টার মুখার্জি। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমরা কি সত্যি পুলিশি রাষ্ট্রের দিকে এগিয়ে যাব, আমরা জানি না। জুডিশিয়ারিতে একটা কথা আছে, বেল নট জেল। তো এবার কি সেটা, বেলটা খুব কঠিন হয়ে যাবে যাদের ধরবে? জানি না, নতুন আইন এসছে, আমরা লক্ষ্য রাখবো সেটা কতটা পুলিশি আর কি পুলিশের ক্ষমতা বাড়ে, মানবাধিকার কর্মীদের ক্ষমতা কমে, কোন জায়গায় যাচ্ছে। চলুন, আপনারাও লক্ষ্য রাখুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।